নমস্কার। আজকে আমি আলোচনা করব মনিটারি পলিসি নিয়ে। মনিটারি পলিসি কী এবং সেটি কী কারণে কোনো দেশে ব্যবহৃত হয় সেই বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। মনিটারি পলিসি ভারতবর্ষে সাধারণত তৈরি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটির উদ্দেশ্য হচ্ছে দেশের যে মুদ্রাস্ফীতি সেই মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে বিভিন্ন পলিসি ফরমেশনের জন্য এই মনিটারি পলিসি ব্যবহৃত হয়ে থাকে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে মনিটারি পলিসি যেমন কার্যকরী ভূমিকা নিয়ে থাকে শর্ট টার্ম বেসিসে, অপরদিকে তেমনি ফিসক্যাল পলিসি যা সরকারি তরফ থেকে রচিত হয়, সেই ফিসক্যাল পলিসি দিয়েও কিন্তু দীর্ঘমেয়াদী ভিত্তিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা হয়। এখন আমি চলে আসবো টপিকে। আজকের আলোচনার টপিক মনিটারি পলিসি ইন ইন্ডিয়া। এখানে তোমরা বোর্ডে দেখবে মনিটারি পলিসি বলতে সাধারণত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শর্ট টার্ম বেসিসে তার যে মনিটারি পলিসি কমিটি রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের, সেই মনিটারি পলিসি কমিটি এই মনিটারি পলিসিটিকে তৈরি করে থাকে এবং সেই তৈরি করার ক্ষেত্রে যে দুটি টুলস ব্যবহার করে থাকে সেটি একটি হচ্ছে কোয়ান্টিটেটিভ টুলস, অপরটি হচ্ছে কোয়ালিটেটিভ টুলস। কোয়ান্টিটেটিভ টুলসটা কী জিনিস? অর্থাৎ এই টুলসটিকে সরাসরি ব্যবহার করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে, যেখানে রেট সিস্টেম, রেশিও সিস্টেম অ্যান্ড ওপেন মার্কেট অপারেশন এই তিনটি সেগমেন্টে এই কোয়ান্টিটেটিভ টুলসটিকে ভাগ করা যেতে পারে। রেট সিস্টেম বলতে কাকে বোঝানো হচ্ছে? রেট সিস্টেমের মধ্যে পড়ছে রেপো রেট, রিভার্স রেপো রেট, এমএসএ। অপরদিকে রেশিও সিস্টেমের মধ্যে পড়ছে সিআরআর, এসএলআর অ্যান্ড ইনক্রিমেন্টাল সিআরআর। এছাড়াও রেট সিস্টেমের মধ্যে ব্যাংকের নামক একটি বিষয় উল্লেখ করা হয়েছে, যদিও এটা সরাসরি মনিটারি পলিসি এই ইনফ্লেশন রোধের জন্য এই ব্যাংক রেটটাকে ব্যবহার করা হয় না, এটা ইনডাইরেক্ট ওয়েতে ইনফ্লেশন কন্ট্রোলের জন্য মনিটারি পলিসির মধ্যে স্থান রাখা হয়েছে। এই রেপো রেটকে আবার কতগুলি ভাগে বিভক্ত করা হয়ে থাকে, সাধারণত সময়ের উপর নির্ভর করে বা মেয়াদের উপর নির্ভর করে তাদের বিভক্ত করা হয়ে থাকে। যেমন এটি 1 দিন, 7 দিন বা 14 দিন বা 28 দিনের জন্য হতে পারে। অপরদিকে এলটিআরও, দ্যাট মিনস লং টার্ম রেপো রেট, রেপো অপারেশন, এটি 1 থেকে 3 বছরের জন্য হতে পারে। অপরদিকে টার্গেটেড লং টার্ম রেপো অপারেশন, যেটি সাধারণত কতগুলো স্পেসিফাইড সিকিউরিটির উপর ডিপেন্ড করে এই ঋণটা প্রদান করা হয়ে থাকে বা গভর্নমেন্ট সিকিউরিটি ক্রয় বিক্রয় হয়ে থাকে। অপরদিকে যেটা রয়েছে এমএসএ। এমএসএ কী জিনিস? এমএসএ হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। সেই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করব। ওভারঅল আগে যে স্ট্রাকচার কোয়ান্টিটেটিভ টুলসে গঠন করেছে, অপরদিকে কোয়ালিটেটিভ টুলসকে গঠন করেছে, সেগুলো নিয়ে আলোচনা করব। কোয়ান্টিটেটিভ টুলসের আমরা যেরকম পেলাম 3টি টুলস, তেমনি অপরদিকে কোয়ান্টিটেটিভ টুলসের মধ্যে আমরা কতগুলো বিষয়, যেটা মোট 5টি বিষয় আমরা আলোচনা করবো আজকে। যার মধ্যে 1 নম্বর সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল, অপরটি কনজিউমার ক্রেডিট কন্ট্রোল, আর অপরটি লোন টু ভ্যালু, ডাইরেক্ট অ্যাকশন, মোরাল সুয়েশন। এই বিষয়গুলো আমি পরে ধীরে ধীরে আলোচনা করব। তাহলে প্রথমে আমি এই রেট সিস্টেম এবং অপরদিকে কোয়ালিটেটিভ সিস্টেম অর্থাৎ কোয়ান্টিটেটিভ টুল সিস্টেম অ্যান্ড কোয়ালিটেটিভ টুল সিস্টেম নিয়ে আলোচনা করব। ফার্স্ট ওয়ান, রেপো রেট। রেপো জিনিসটা কি? রেপো শব্দের অর্থ হচ্ছে রিপারচেজিং অফ জিসেক, অর্থাৎ গভর্নমেন্ট সিকিউরিটি পুনরায় ক্রয় করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হচ্ছে রেপো সিস্টেম। এই রেপো সিস্টেম সাধারণত গভর্নমেন্ট সিকিউরিটিগুলিকে কী করা হয়? ডিসকাউন্ট রেটে অপশান করা হয়। অপশান কোথায় করা হয়? সাধারণত ইকুবের যে পোর্টাল রয়েছে সেই ইকুবের পোর্টালে অপশান করে এটা জিসেগুলো ক্রয় বিক্রয় হয়ে থাকে। এবং এই রেপো রেট বিষয়টি কি আরও বিস্তারিতভাবে বলতে গেলে, সাধারণত যখন দেখা যায় যে লিকুইড রেশিও বা লিকুইডিটি ব্যাংকের হাতে প্রচুর রয়েছে বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের হাতে প্রচুর রয়েছে, তখন রিজার্ভ ব্যাঙ্ক কী করে? রিজার্ভ ব্যাঙ্কের কাছে যে গভর্নমেন্ট সিকিউরিটিগুলো থাকে, সাধারণত আমরা জানি যে
গভর্নমেন্টের যখন কোনো বড়োয়েন্সের প্রয়োজন হয় তখন গভর্নমেন্ট সিকিউরিটি ইস্যু করে। এই গভর্নমেন্ট সিকিউরিটিগুলি রিজার্ভ ব্যাংকের মাধ্যমে বিক্রয় করে থাকে। অপরদিকে যেগুলো অবিকৃত অবস্থায় রিজার্ভ ব্যাংকের কাছে থাকে, সেই অবিকৃত যে গভর্নমেন্ট সিকিউরিটিগুলো, সেই গভর্নমেন্ট সিকিউরিটিগুলো তখন ইনফ্লেশন হলে মার্কেটে ছেড়ে দেয় রিজার্ভ ব্যাংক, এবং সেই গভর্নমেন্ট সিকিউরিটিগুলো সেই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো ক্রয় করে থাকে, এবং সেই ক্রয় করার ফলে ডিসকাউন্ট রেট হয় 100 টাকার একটা গভর্নমেন্ট সিকিউরিটি 100 টাকা ফেস ভ্যালু বলে পড়ে। সেই গভর্নমেন্ট সিকিউরিটি সাধারণত ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে 96 টাকায় বিক্রয় করা হয়। অর্থাৎ তাদের বলে দেওয়া হয় নির্দিষ্ট দিনের শেষে বা নির্দিষ্ট সময়ের শেষে তাকে 100 টাকা ফেরত দেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে 4% ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের লাভ হয়। এইরকমভাবে ব্যাংকের হাতে যে লিকুইড ক্যাশগুলো থাকে, সেই লিকুইড ক্যাশগুলো গভর্নমেন্ট সিকিউরিটি ইস্যু করে আরবিআই ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর কাছ থেকে তুলে নেয়। অপরদিকে রিভার্স রেপো, যখন ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর হাতে লিকুইড ক্যাশের পরিমাণ কমে যায়, তখন রিজার্ভ ব্যাংক তার কাছে যে লিকুইড ক্যাশ থাকে বা লিকুইড রূপে যে অ্যামাউন্ট রিজার্ভ ব্যাংকের ঘরে থাকে, সেই লিকুইড অ্যামাউন্ট কী করে ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে উল্টো হবে। অর্থাৎ এক্ষেত্রে ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের হাতে যে গভর্নমেন্ট সিকিউরিটিগুলো থাকে, সেই গভর্নমেন্ট সিকিউরিটিগুলো রিজার্ভ ব্যাংককে প্রদান করে অ্যাজ এ কোলাটারাল সিকিউরিটি। দেওয়ার পরে সেখান থেকে লিকুইড মানি বা লিকুইড ক্যাশ ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর হাতে চলে আসে। এটিও ডিসকাউন্ট রেটে ক্রয় বিক্রয় হয়ে থাকে। অর্থাৎ রিভার্স রেপো রেট যদি 4% হয়, তাহলে রিভার্স রেপো তার থেকে 0.5 কম হবে। অর্থাৎ সেক্ষেত্রে এখানে যেমন ফিক্স করে দেওয়া হয়েছে যে বর্তমানে রেপো রেট হচ্ছে 4% এবং রিভার্স রেপো রেট 3.35%। এখানে যে বিষয়টি রেপো রেট যে বিষয়টি, সেই বিষয়টি চালু হয়েছিল 2000 সাল থেকে। অপরদিকে ব্যাংকের কী বিষয়? ব্যাংকের বিষয়টি হলো দীর্ঘমেয়াদের ভিত্তিতে যখন ব্যাংকগুলো টাকার প্রয়োজন হয়ে থাকে, তখন সেই ব্যাংকই করে ব্যাংক আরবিআই নিকট থেকে ঋণ নিয়ে থাকে। এক্ষেত্রে ব্যাংকগুলোকে সেই ঋণ নেওয়ার ক্ষেত্রে কোনো কোলাটারাল সিকিউরিটি প্রোভাইড করতে হয় না। অর্থাৎ কোলাটারাল সিকিউরিটি দিতে হয় না ব্যাংকের ক্ষেত্রে, এবং যে হারে সুদ দিতে হয় আরবিআইকে, সেই সুদের হারটিকেই বলা হচ্ছে ব্যাংক রেট। এখন প্রশ্ন হতে পারে ব্যাংক রেট তাহলে মনিটারি পলিসিকে কীভাবে মনিটারি পলিসির মধ্যে স্থান পেল? কারণ এটা তো দীর্ঘমেয়াদী ভিত্তিতে সাধারণত ব্যাংক রেটটা প্রদান করা হয় বা রেট সিস্টেমটাকে কন্ট্রোল করে থাকে ব্যাংক রেট। অর্থাৎ ব্যাংক রেটের ভিত্তিতে পেনাল্টিটা ইস্যু করা হয়। এছাড়াও এই রেপো রেটটাকে 1 দিন, 7, 14, 28 দিনের জন্য শর্ট টার্ম বেসিসে ব্যাংকগুলো নিয়ে থাকে। এছাড়া পরবর্তীকালে 2020 সাল থেকে দুটো নতুন রেপো সিস্টেম চালু হয়েছে। একটি হচ্ছে কি TLTRO, অপরটি LTRO। তো এই দুটো সাধারণত মনিটারি পলিসির যে মূল উদ্দেশ্য ইনফ্লেশনকে হ্রাস করা বা রোধ করা, সেক্ষেত্রে এদের এফেক্টটা অতটা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ নয়। মূল যে এফেক্ট সেটা হচ্ছে 1, 7, 14 and 28 যে রেপো, সেই রেপো অপারেশনটাই গুরুত্বপূর্ণ। এবার আমি চলে আসবো এমএস এর বিষয়টি কি। এমএস হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। এটি সাধারণত শিডিউল যে কমার্শিয়াল ব্যাংকগুলো রয়েছে, যেটা আরবিআই আন্ডারে যারা শিডিউল্ড ব্যাংক, সেই শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকগুলি তাদের যে এসএলআর রয়েছে, এসএলআর যে কোটাটি, সেই কোটাতে যে গভর্নমেন্ট সিকিউরিটিগুলো অ্যাজ এ লিকুইড হিসেবে জমা থাকে, সেই গভর্নমেন্ট সিকিউরিটিগুলো তারা 1 দিনের জন্য জমা রেখে আরবিআই নিকট থেকে লোন নিতে পারে সাময়িক যদি কোনো টাকার অভাব হতে থাকে। সেই বিষয়টিকে বলা হচ্ছে এএসএফ। এখন প্রশ্ন হলো তাহলে রেপো রেটের ক্ষেত্রে বা রিভার্স রেপোর সঙ্গে এমএসএফ এর পার্থক্যটা কী? এই দুটোর ক্ষেত্রেই কোলাটারাল সিকিউরিটি রাখতে হয়। কোলাটারাল সিকিউরিটি না রাখলে আরবিআই তাদের ঋণ দেওয়া বা ঋণ নেওয়া দুটোই কিন্তু সেক্ষেত্রে আরবিআই স্বীকার করে না। অর্থাৎ এক্ষেত্রে কোলাটারাল সিকিউরিটিটা মূল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে এই দুটোর ক্ষেত্রে। এমএসএফের ক্ষেত্রে সেই সিকিউরিটি দেওয়ার ক্ষেত্রে তারা একটা রিল্যাক্সেশন দিচ্ছে, সেটা হচ্ছে এসএলআর, অর্থাৎ স্ট্যাচুটারি লিকুইড রেশিওর মধ্যে যে গভর্নমেন্ট সিকিউরিটি রয়েছে, সেই গভর্নমেন্ট সিকিউরিটিটাকে তারা
অ্যাজ এ কোলাটারাল সিকিউরিটি হিসেবে আরবিআইয়ের কাছে জমা রাখতে পারি। এটা ম্যাক্সিমাম 1 দিনের জন্য ঋণটা নেওয়া যেতে পারে এবং এটি 2011 সাল থেকে চালু হয়েছে। তাহলে যখন ব্যাংকের টাকা প্রয়োজন হবে তখন কী হবে? সাধারণত রিভার্স রেপোটা ইস্যু করা হয়, অপরদিকে এমএসএফটা ইস্যু করা হয়। তো রিভার্স রেপোর ক্ষেত্রে যখন ব্যাংকের টাকা প্রয়োজন তখন কী করে ব্যাংকগুলো তাদের যে লিকুইড যে গভর্নমেন্ট সিকিউরিটিগুলো রয়েছে সেই লিকুইড গভর্নমেন্ট সিকিউরিটিগুলোকে বন্ধক বলা যেতে পারে সাধারণ ভাষায়, যেটাকে কোলাটারাল সিকিউরিটি বলা হচ্ছে, সেটা আরবিআইয়ের কাছে রেখে টাকা গ্রহণ করে। এমএসের ক্ষেত্রেও তারা গভর্নমেন্ট সিকিউরিটি তারা বন্ধক রাখে আরবিআইয়ের কাছে, কিন্তু সেক্ষেত্রে সেটা এসএলআর কোটার মধ্যে যে গভর্নমেন্ট সিকিউরিটিটা থাকে সেই গভর্নমেন্ট সিকিউরিটিটা তারা জমা রাখতে পারে আরবিআইয়ের কাছে, রেখে সেখান থেকে টাকা নিতে পারে। তাহলে আমরা মোটামুটি বুঝলাম রেট সিস্টেম বলতে কী বোঝানো হয়ে থাকে। অপরদিকে রেশিও সিস্টেম, রেশিও সিস্টেমে 3টি পার্ট রয়েছে। একটি হলো ক্যাশ রিজার্ভ রেশিও, একটি স্ট্যাচুটরি লিকুইড রেশিও, একটি ইনক্রিমেন্টাল ক্যাশ রিজার্ভ রেশিও। তাহলে ক্যাশ রিজার্ভ রেশিও কী সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটি ব্যাংকিং অর্গানাইজেশনকে বা ফিনান্সিয়াল অর্গানাইজেশনকে কী করতে হয়, তাদের যে মূল ডিপোজিট রয়েছে সেই ডিপোজিটের মধ্যে একটি নির্দিষ্ট হারে, ধরা যায় CRR 4%, অর্থাৎ 100 টাকা যদি সেই ব্যাংকের ডিপোজিট অ্যামাউন্ট হয়, অর্থাৎ যারা ডিপোজিটার যারা জনসাধারণ তারা যদি 100 টাকা সেই ব্যাংকে জমা রাখে, তাহলে ব্যাংক 100 টাকার মধ্যে 4 টাকা কী করবে আরবিআইয়ের কাছে জমা রাখবে, এবং আরবিআই শুধু জমা রাখবে না, আরবিআইয়ের কাছে জমা রাখবে এবং সেই জমার পরিবর্তে আরবিআই তাকে গভর্নমেন্ট সিকিউরিটি প্রোভাইড করবে। এটি হচ্ছে আরবিআই হেফাজতে থাকা লিকুইড ক্যাশ। এখন এসএলআর কি? এসএলআর হচ্ছে স্ট্যাচুটরি লিকুইড রেশিও। ধরা যাক এই 4% জমা পরেও ব্যাংকে আরবিআই ইনস্ট্রাকশন দেয় যে আপনারা আরও বা যে ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তাদেরকে ইনস্ট্রাকশন দেয় আপনারা আরও কিছু লিকুইড নিজের কাছে রাখুন। এটা তো আমার কাছে রইল, এবার আপনারা নিজেদের কাছে কিছু টাকা রাখুন। তখন ব্যাংক কী করে, একটা নির্দিষ্ট হারে ধরে নিলাম 25%। এই 25% লিকুইড ক্যাশ, অথবা 100 টাকার মধ্যে 4 টাকা আরবিআইয়ের কাছে রাখুন, 25 টাকা নিজের কাছে রাখুন। এই নিজের কাছে রাখা যে লিকুইড অ্যামাউন্ট, সেই লিকুইড অ্যামাউন্টটাকে বলা হচ্ছে স্ট্যাচুটরি লিকুইড রেশিও। তবে এক্ষেত্রে আমি বারংবার যে শব্দটা প্রয়োগ করছি লিকুইড বলতে শুধুমাত্র টাকার কথা বোঝায় না, লিকুইড বলতে সেখানে গভর্নমেন্ট সিকিউরিটি, ক্যাশ অ্যান্ড গোল্ড এগুলোকে বোঝানো হয়ে থাকে। তা এই বিষয়গুলো যখন নিজের কাছে জমা রাখি তখন আমি কী বলবো, স্ট্যাচুটরি লিকুইড রেশিও। অপরদিকে ইনক্রিমেন্টাল সিআরআর কি? ইনক্রিমেন্টাল সিআরআর সাধারণত যখন হঠাৎ করে আর্জেন্সি চলে আসে, বিভিন্ন ধরনের গভর্নমেন্ট পলিসির ফলে যখন মার্কেটে টাকার পরিমাণ হঠাৎ করে বেড়ে যায় এবং সেই টাকা যখন ব্যাংকের ঘরে এসে জমা পড়ে, তখন ব্যাংকগুলোর হাতে একটা হিউজ পরিমাণ লিকুইড অ্যামাউন্ট থাকে। সেই লিকুইড অ্যামাউন্টগুলোকে সাফ করার জন্য এই ইনক্রিমেন্টাল সিআরআরকে ব্যবহার করা হয় এবং সেইটি আরবিআই নির্দিষ্ট সময় ভিত্তিতে সেই ইনস্ট্রাকশনগুলো দিয়ে থাকে। এবার আমি চলে আসবো ওএমও বিষয়টি কি? ওএমও হচ্ছে যখন এই সমস্ত মেজার্সগুলো নেওয়ার পরেও দেখা যাচ্ছে মার্কেটে হিউজ পরিমাণে লিকুইড মানি রয়েছে বা লিকুইড ক্যাশ রয়েছে বা লিকুইড রূপে সার্কুলেশন রয়েছে টাকা, তো সেইটাকে তুলে নেওয়ার জন্য মার্কেট থেকে সাফ করার জন্য এই ফন্ডের অপারেশন করা হয়ে থাকে এবং এটা ডেইলি বেসিসে হয়ে থাকে এবং এটা আপ টু 2 ইয়ার্স পর্যন্ত সেই অপারেশনটা হয়ে থাকে। এবং ডেইলি বেসিসে কীভাবে হয়, ইকিউবের পোর্টাল রয়েছে, ইকিউবের পোর্টালে সাধারণত আরবিআই এবং গভর্নমেন্ট এছাড়াও বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা বিভিন্ন ধরনের ইন্টারমিডিয়েট সংস্থা তারা কী করে স্টেক হোল্ডার হিসেবে থাকে এবং সেখানে ডেইলি বেসিসে গভর্নমেন্ট সিকিউরিটি অপশান হয়। এখন গভর্নমেন্ট সিকিউরিটি অপশান হওয়ার পরে সেই অপশান হওয়ার কারণই হচ্ছে সেই ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের হাতে যে টাকাগুলো রয়েছে, কারণ ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো কিন্তু ইকিউবের স্টেক হোল্ডার, তাহলে অপশান হওয়ার সঙ্গে সঙ্গে তারা সেখান থেকে গভর্নমেন্ট সিকিউরিটি পারচেস করতে পারে এবং তাদের কাছে যে লিকুইড অ্যামাউন্টটা থাকে বা লিকুইড রূপে যে টাকাগুলো থাকে তারা ইনডাইরেক্টলি আরবিআইয়ের হাতে বা আরবিআই সেই
লিকুইড অ্যামাউন্টটাকে নিজের কাছে গভর্নমেন্ট সিকিউরিটি ইস্যুর মাধ্যমে সেগুলো তুলে নেয়।